নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল ইলেকশন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা এই মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়ালো এবং সুপ্রিম কোর্ট থেকে ঠিক কি অর্ডার বেরিয়ে এলো সমস্তটা আপনাদের সামনে রাখবো। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট বেরোনোর ঠিক আগে শনিবার দিন সুপ্রিম কোর্টে শুনানি উঠলো, এবং সেই শুনানিটা একদম সরাসরি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, অর্থাৎ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস যে গিয়েছিল সেটা হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। কি সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত আপনাদের বলি। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গিয়েছিলেন, এবং তার মূল বক্তব্যটা ছিল যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, সেখান থেকে যারা কাজ করেন, তো তাদের দিয়ে কাউন্টিংটা হবে, সম্পূর্ণ ভোটের কাউন্টিংটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা করবে এবং রাজ্য সরকারের কর্মচারীরা সেখানে থাকতে পারবেন না। তো সেই জায়গা থেকে একদম কল্যাণ ব্যানার্জি সরাসরি এটাকে চ্যালেঞ্জ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যদি থাকে, স্বভাবতই কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির দিকে একটা পক্ষপাত তুষ্ট আচরণ তাদের দ্বারা, এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক বিষয় নয়, এবং সেটাকে মূলত সামনে রেখে হাইকোর্টে তিনি যান, এবং হাইকোর্ট থেকে সরাসরি বলে দেওয়া হয় কলকাতা থেকে যে একদম কোনো মতেই এটা কিন্তু ধোপে টেকে না, অর্থাৎ সম্পূর্ণ যে ইলেকশন কমিশন তাদের যে বক্তব্যটা সেটাই কিন্তু গ্রাহ্য হয়। অর্থাৎ কলকাতা হাইকোর্ট বলে যে কোনো মতেই এটাকে চেঞ্জ করার কোনো জায়গা নেই, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা নিতেই পারে। তো এই রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল তৃণমূল কংগ্রেস, এবং সেখান থেকে বড় সড়ো কিন্তু একটা জয় ছিনিয়ে আনলো তারা। সম্পূর্ণটা কি হয়েছে আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করে বলবো, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে তার আগে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের ভোট হয়ে গিয়েছে, এবং পশ্চিমবঙ্গের ভোটের পরবর্তী সময় বিভিন্ন রকমের আমরা দেখতে পেয়েছি জিনিসপত্র চলছে, এবং এটাকে নিয়েও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সম্পূর্ণ দায়টা এই যে ড্রামাগুলো হচ্ছে, এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নগুলো উঠছে, সেগুলোর পেছনে একটাই কিন্তু জায়গা যে এতদিনের ফারাক কেন? দু দফা ইলেকশন হয়ে গিয়েছে, 29 তারিখ, তো রেজাল্ট বেরোতো 4 তারিখ, কেন রেজাল্ট বেরোলো না কেন আগে আরো? তাহলে তো স্ট্রং রুম নিয়ে এত ধরনের প্রশ্ন উঠতো না। তৃণমূল কংগ্রেস যেমন প্রশ্ন তুলছে যে ভারতীয় জনতা পার্টি কিংবা কিছু একদম অবিন্যস্ত লোক ঘুরে বেড়াচ্ছে, সেটা সাকওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে হতে পারে কিংবা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেই ক্ষেত্রেও হতে পারে। ঠিক তেমন ভাবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও তৃণমূল কংগ্রেসের দিকে আঙুলটা ওঠানো হচ্ছে, এবং সেই জায়গা থেকেই সম্পূর্ণ দুজনেই কিন্তু যে জায়গাটা ইঙ্গিত করছে দুটো দলই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কোথাও একটা গাফিলতি রয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এই হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন কাউন্টিং এ থাকবে, কেন রাজ্য সরকারি কর্মচারীরা থাকবে না। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে জাস্টিস পি.এস. নারাসিমা এন্ড জয়মাল্য বাগচি এই দুজন তারা শুনানিটা করেছেন আজকে, এবং সরাসরি এই মুহূর্তে যে জায়গাটা উঠে এসেছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যেমন থাকবেন, সুপ্রিম কোর্ট বলছে যেটা একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যদি ঠিক করে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকবেন তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু যেটা মূল গুরুত্বপূর্ণ জায়গা যে রাজ্য সরকারের কর্মচারীদেরকেও রাখতে হবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে একদম সরাসরি কিন্তু তুলে ধরেছেন সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট থেকে জয়মাল্য বাগচি যেটা বক্তব্য রেখেছেন যে অসুবিধার কিছু নেই, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যদি থাকে তাহলে সেইটা একটা স্বচ্ছতা মেনটেন করার জন্য থাকতেই পারে, কিন্তু অন্যদিকে রাজ্য সরকারের কর্মচারী পিএসসির যারা একদম সরাসরি কর্মচারী তাদেরকেও রাখতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরাও কিন্তু থাকবে। তো সেই দিক থেকে তৃণমূল কংগ্রেস এটাকে অবশ্যই নিজেদের জয় হিসাবেই দেখছে, এবং একদম ভোটের রেজাল্টের ঠিক আমরা আর কয়েক ঘন্টা দূরত্বে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গায় আপনারা জানেন যে অলরেডি মগরাহাটে ভোট হয়ে গিয়েছে, এবং 3 তারিখ আবারও ভোট হতে পারে, ফল তাতে তেমন একটা আমরা প্রেক্ষিত খুঁজেও পাচ্ছি। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যখন বারংবার অভিযোগ উঠছে স্ট্রং রুমকে নিয়ে, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আজকে দুজনেই একদম সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন, এবং প্রার্থীদেরকে তারা একই কথা যেটা বারংবার বলছেন যে আপনারা স্ট্রং রুমটাকে পাহারা দিন, স্ট্রং রুমের মধ্যে অনেক কিছু কারচুপি একটা করার অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা পাচ্ছেন। তো সেই জায়গাটা তখন একদম সরাসরি দলের কর্মীদের যখন সতর্ক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই জায়গা থেকে একদম আমরা দেখতে পাচ্ছি যে একদম 10 বার স্ট্রং রুম খোলা হয়েছে, এই ধরনের অভিযোগ আনছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে যে তারা যখন একদম গিয়েছিল স্ট্রং রুমে, তাদের যে
শিডিউল টাইম দেওয়া হয়েছিল, তখন তারা যেখানে পৌঁছায় তখন তারা অলরেডি দেখতে পায় যে বিভিন্ন সময় 10 বার বা তারও বেশি সময় স্ট্রং রুম খোলা হয়েছে কোথাও কোথাও। তো এই যে অভিযোগগুলো উঠে আসছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, আপনারা দেখতে পাবেন যে যখন ভোটের রেজাল্ট বেরোনোর আগে ভোট হয়ে যায় এবং তার আগে ভোটের রেজাল্ট বেরোনোর মাঝখানে যে টাইমটা, তো সেই সময় বিভিন্ন জায়গায় বিরোধীরা এই ধরনের অভিযোগগুলো করে, এবং বিরোধীরা যখন এই অভিযোগগুলো করে তখন ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলে যে তারা হার স্বীকার করে নিয়েছে। তাহলে এখন আমাদের ধরে নিতে হবে যে ভারতীয় জনতা পার্টি হার স্বীকার করে নিয়েছে? এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনের যে সিইও, তার কাছে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে একটা সরাসরি চিঠি দেওয়া হয়েছে। আপনারা আগেই জানেন যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিউআর কোড নতুন ভাবে একদম ইনভেন্ট করা হয়েছে। কিউআর কোড বিহারের ভোটের সময় পর্যন্ত আমরা দেখতে পাইনি যে কিউআর কোড ছাড়া কেউ একদম ভেতরে ঢুকতে পারবেন না, কাউন্টিং সেন্টারে ভেতরে কেউ ঢুকতে পারবেন না যার আইডেন্টিটি কার্ডে কিউআর কোড থাকবে না। এই নিয়মটা নতুন ভাবে চালু করলো ইলেকশন কমিশন। সেটা নিয়েও রীতিমতন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একদম প্রশ্ন উঠেছিল যে এতগুলো পলিটিক্যাল পার্টি থাকে, এতগুলো নির্দল প্রার্থী থাকে, তাদের পোলিং এজেন্ট থাকে, তো তারা সবাই এখন এই মুহূর্তে অ্যাপ্লাই করবে, তাদের কিউআর কোড আসবে কি আসবে না, কারা ভেতরে ঢুকতে পারবেন কারা ভেতরে ঢুকতে পারবেন না, সম্পূর্ণটাই তো ইলেকশন কমিশনের হাতে চলে যাচ্ছে। তার কারণ একদম শেষ পর্যায়ে গিয়ে কিউআর কোডের যে বিষয়টা সেটা উত্থাপিত হয়েছে। 29 তারিখ ভোট মিটে যাওয়ার পরের দিন 30 তারিখ হঠাৎ একটা নোটিফিকেশন হলো এবং সেখানে আমরা জানতে পারলাম কিউআর কোড ছাড়া ভেতরে কেউ কাউন্টিং সেন্টারে ঢুকতে পারবেন না। কিন্তু স্বচ্ছ গণনার জন্য এই ধরনের একটা পদক্ষেপ যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা অবশ্যই ওয়েলকাম করছি, কিন্তু অবশ্যই তার সঙ্গে যে প্রশ্নটা ওঠে যে এত ধরনের এত নিয়মাবলী কার্যাবলী সেগুলোকে হঠাৎ করে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রেই কেন চাপানো হচ্ছে? যেমন ঠিক লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই বিষয়টা তো বিহারের এসআইআর এর সময় আমরা দেখতে পাইনি, তাই পশ্চিমবঙ্গের সময় হঠাৎ করে আমরা কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখতে পেলাম? কেন 27 লক্ষ মানুষের নাম বাদ গেল? এই প্রশ্নগুলো বারংবার কিন্তু আমরা তুলছি এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন জায়গায় একই প্রশ্ন তুলছেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে সরাসরি তৃণমূল কংগ্রেস এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে যুদ্ধটা, তাদের যে দ্বৈরথটা একদম সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্ত করালো এবং সুপ্রিম কোর্টে কোথাও কিন্তু গিয়ে ধাক্কাই খেলেন ইলেকশন কমিশন। তার কারণ তারা চেয়েছিলেন সম্পূর্ণটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তাদেরকে দিয়ে কাউন্টিংটাকে সম্পন্ন করানো, কিন্তু কোথাও গিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা সুযোগ দিল না। সুপ্রিম কোর্ট সরাসরি যেটা বললো যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী আপনারা রাখতে চাইছেন তাতে অসুবিধা নেই, কিন্তু রাজ্য সরকারের কর্মচারীকেও ইনক্লুড করতে হবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণভাবে উঠে এলো এবং অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপে যেভাবে লড়াই করতে হচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপে যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রীতিমতন ট্যাকেল করতে হচ্ছে, তাদের বিভিন্ন বিস্তারিত নিয়মের মাধ্যমে যেভাবে ট্যাকেল করতে হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং কল্যাণ ব্যানার্জি যে কথাটা বলেছিলেন যে এই যে একদম অবজারভার বা কিংবা একদম সুপারভাইজার, কাউন্টিং সুপারভাইজার যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হন তাহলে সেটা সম্পূর্ণ একতরফা হয়ে যাবে, পক্ষপাত তুষ্ট আচরণ হয়ে যাবে এবং সেটা কোথাও গিয়ে হাইকোর্ট যখন রায় দিয়ে দিল সেটাকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে হলো। আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে প্রতিটা জায়গায় একটা বিরোধী রাজ্যে কিভাবে সম্পূর্ণ প্রতি মুহূর্তে বিরোধিতা করতে 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 এগোতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় লড়াইয়ের ছবি উঠে আসছে সারা ভারতবর্ষের কাছেই। এবং পশ্চিমবঙ্গ নিয়ে একদম বারংবার যে কথাটা আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ভোট যদি শেষ পর্যন্ত দেখা যায় এত কিছু করেও ভারতীয় জনতা পার্টি হেরে গেছে 4 তারিখ, যেটা সম্ভাবনা সম্পূর্ণভাবে আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের সমীক্ষা, আমরা যে একদম মাঠে ময়দানের সমীক্ষার ভিত্তিতে আমরা কথা বলছি যে কোনো মতেই ভারতীয় জনতা পার্টির জেতার জায়গা নেই। সেই জায়গাটা যদি শেষ পর্যন্ত হয় তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বিরোধী নেত্রী, বিরোধীদের জায়গা থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের সম্পূর্ণ জায়গাটার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ একটা নতুন পথ দেখাবে। এবং পরের বছর ভোট রয়েছে পাঞ্জাবে, পরের বছর ভোট রয়েছে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব থেকে শুরু করে ভগবন্ত মান, আমরা জানি পাঞ্জাবের যে আম আদমি পার্টি সরকার, প্রত্যেকে কিন্তু উজ্জীবিত হবেন পশ্চিমবঙ্গের রেজাল্টটাকে দেখে। সেই জায়গাটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো সময়ের অপেক্ষা। আমরা দেখবো 4 তারিখ শেষ পর্যন্ত কি হয়, সমস্ত সমীক্ষাকে একদম ভুল প্রমাণিত করে আবারও প্রত্যাবর্তন হয় কিনা মমতা ব্যানার্জির, নাকি একদম সরাসরি কোথাও গিয়ে একটা কোনোভাবে হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি তাদের পশ্চিমবঙ্গে উত্থান হয়। আপনারা কি মনে করেন? সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।